পারুল, আরো জোরে জোরে এই সাপটাকে আঘাত কর, যাতে সাপটা এখান থেকে বেঁচে ফিরতে না পারে। ঠিক আছে কনক, আমি আরো জোরে জোরে এই সাপটাকে আঘাত করছি। তুই দেখ আমি কিভাবে সাপটাকে আঘাত করি। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। দয়া করে আমাকে বিশ্বাস করো। না না, আমরা তোমাকে ছেড়ে দেব না। আর যদি ছেড়ে দেই তুমি সেই সুযোগে আমাদের ছবল মারবে, তাই না? কিন্তু এটা তো আমরা কিছুতেই হতে দেব না। এ কথা বলে পারুল ও কনক সাপটিকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে, আর সাপ তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইতে থাকে। কিন্তু কনক ও পারুল সাপের কোনো কথাই শোনে না। তখনই সেই পথ দিয়ে টুনি বাড়িতে ফিরছিল। এ কি কনক, তোরা সাপটিকে এভাবে মারছিস কেন? সাপটা তো মরে যাবে, সাপটাকে তোরা ছেড়ে দে বলছি। এরপর কনক ও পারুল সাপটিকে ছেড়ে দেয়, আর তারা সেখান থেকে চলে যায়। আর টুনি সাপটিকে বলতে থাকে, আহারে, এ কি অবস্থা করেছে তোমার? তোমার শরীর থেকে তো রক্ত পড়ছে, তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? দাঁড়াও, আমি তোমার শরীরে জড়িবুটি লাগিয়ে দিচ্ছি, তুমি একদম সুস্থ হয়ে যাবে। তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ, আমাকে ওই দুষ্টু পাখিগুলোর হাত থেকে রক্ষা করার জন্য। তুমি না থাকলে ওদের হাতে আজ আমাকে মরতে হতো। আমাকে ধন্যবাদ দিতে হবে না, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য না করলে তা কি করে হয় বলো? আর তুমি এই গভীর জঙ্গলে কি করছো? আর তোমার পরিবারের সকলে তোমার সাথে নেই কেন? আমি এই জঙ্গলে খাবার খুঁজতে এসেছি, আর আমার পরিবারের কেউ নেই, তাই আমি একাই খাবারের খোঁজে বেরিয়ে পড়েছি, আর আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। তাহলে তুমি এই অসুস্থ শরীর নিয়ে এখন কোথায় যাবে? আমি জানি না আমি কোথায় যাব। তুমি কিছু না মনে করলে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে পারি। তুমি কি আমার বাড়িতে যাবে? তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? এ তো আমার সৌভাগ্য। এরপর টুনি সাপটিকে তার বাড়িতে নিয়ে যায়। তারপর টুনি একটি বাটিতে করে দুধ নিয়ে এসে সাপটিকে খেতে দেয়। এই দুধটুকু তুমি খেয়ে নাও, তুমি তো এখন অসুস্থ, তাই তোমাকে ভালো ভালো খাবার খেতে হবে। তুমি অনেক ভালো পাখি, তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। এ কথা বলে সাপ দুধটুকু খেয়ে নেয়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন টুনি তার ছেলে রকিকে বলতে থাকে, বাবা রকি, তুই সাপকে দেখে রাখিস, আমি আখ খেতে যাচ্ছি, আখগুলো বড় হয়েছে কিনা সেটাই দেখতে যাব। ঠিক আছে মা, তুমি আখ খেতে যাও, আমি সাপকে দেখে রাখবো। এরপর টুনি তার আখ খেতে যায়, আর আখ ক্ষেত দেখে সে অনেক খুশি হয়ে যায়। আরে বাবা, আখগুলো তো বেশ বড় হয়েছে, যাক বাবা, আর কিছুদিন যাওয়ার পর আখগুলো বিক্রি করতে পারবো। রকি তো অনেকদিন ধরে একজোড়া নতুন জুতো কিনে যাচ্ছে, এই আখ বিক্রি করে রকিকে একজোড়া জুতো কিনে দেব, আমার আর তাহলে চিন্তা রইল না। টুনি বোন, তুমি এসেছো? তা তোমার আখ ক্ষেতের কি অবস্থা? আখ ক্ষেতে তো আখগুলো বেশ বড় হয়েছে, আখগুলো দেখে আমার মনটা ভরে গেছে। ও তাই, তাহলে তো ভালোই হয়েছে, তুমি আখ বিক্রি করে অনেক টাকা পাবে, আর তোমার কষ্টগুলো দূর হয়ে যাবে। আরে বা, টনির আখ খেতে এত ভালো আখ হয়েছে আর তা আমি জানতামই না।
আখগুলো দেখেই তো জিভে পানি চলে আসছে। আমি তো আর আখ খাওয়ার লোভ সামলাতেই পারছি না। এ কথা বলে কাকলি টুনির আখের জমি থেকে আখ খেতে শুরু করে। আর আখ খেয়ে কাকলি বলতে থাকে, আহ, এত স্বাদ! এই আখ খেয়ে তো পরানটা জুড়িয়ে গেল। যাই, কালুকে গিয়ে খবরটা দিয়ে আসি। এই বলে কাকলি বাড়িতে যায় আর বাড়িতে গিয়ে কালুকে সব কথা খুলে বলে। কাকলি, তুমি সত্যি বলছো টুনির আখ খেতে অনেক আখ হয়েছে? তাহলে তো টুনির আখ খেতে যেতেই হয়। হ্যাঁ কালু, তুমি আজই টুনির আখ ক্ষেত থেকে কিছু আখ চুরি করে নিয়ে এসো, যাতে টুনি কিছুই বুঝতে না পারে। ঠিক আছে কাকলি, তাই হবে। এইভাবেই রাত হয়ে আসে আর কালু কাক টুনির জমিতে যায় আখ চুরি করতে। আর কালু কাক কিছু আখ চুরি করে বাড়িতে নিয়ে যায়। কাকলি, দেখো আমি কতগুলো আখ চুরি করে নিয়ে এসেছি। এই আখগুলো আমি বিক্রি করব আর অনেক টাকা পাবো। হা 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 হা। কাকলি, এবার আমাদের সব অভাব দূর হয়ে যাবে। কষ্ট করে আখ চাষ করবে টুনি, আর সেই আখ বিক্রি করে আমি বড়লোক হয়ে যাব। কালু, তুমি তো বুদ্ধিটা বেশ ভালোই করেছো। এটা তো করতেই হবে কাকুলি, তা না হলে ধনী হব কি করে? এভাবেই সেই রাত কেটে যায়। পরদিন টুনি তার আখের জমিতে যায় আর আখের জমি দেখে টুনি কিছুই বুঝতে পারে না। আখগুলো বেশ ভালোই আছে, আমি বরং আজকে যাই, কালকে এসে কিছু আখ কেটে বাজারে নিয়ে যাব। কাকুলি, টুনি কিছুই বুঝতে পারেনি, তাই আমি আজও কিছু আখ চুরি করে নিয়ে এসেছি। তুমি একদম ঠিক কাজ করেছো। এখন আখগুলো নিয়ে বাজারে যাও। ঘরে কোনো বাজার নেই, বাজার থেকে ফেরার সময় কিছু বাজার করে নিয়ে এসো। এভাবেই কালু কাক টুনির আখ ক্ষেত থেকে আখ চুরি করতে থাকে। পরের দিন সকালবেলা টুনি তার আখ খেতে গিয়ে দেখে তার আখগুলো আগের থেকে অনেক কম। তা দেখে টুনি খুব চিন্তায় পড়ে যায়। এ কি, আজ আখগুলো এত কম লাগছে কেন? তবে কি কেউ আখ চুরি করেছে নাকি? কিন্তু কে এই কাজটা করলো? কার কুনজর আমার এই আখ খেতে পড়লো? এভাবে চলতে থাকলে যে আমার অনেক লোকসান হয়ে যাবে। এখন আমি কি করব? আখ ক্ষেত পাহারা দেওয়ার মতো সময় তো আমার হাতে নেই। রাখিও তো অনেক ছোট। এখন যে আমি কি করি তা তো বুঝতেই পারছি না। এসব বলে টুনি তার বাড়িতে চলে যায় আর ভাবতে থাকে কিভাবে সে তার আখ ক্ষেত পাহারা দেবে। কি হয়েছে টুনি বোন? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তুমি কি নিয়ে এত চিন্তা করছো? আমি আজকে আমার আখ ক্ষেত দেখতে গিয়েছিলাম, কিন্তু আমার মনে হলো কেউ আমার আখ চুরি করে নিয়ে গিয়েছে। তাই ভাবছিলাম আখ ক্ষেতটা পাহারা দেয়া দরকার, কিন্তু কে পাহারা দেবে তা তো আমি ভেবেই পাচ্ছি না। ও আচ্ছা, তুমি চিন্তা করো না বোন, আমি তো আছি। আমি তোমার আখ ক্ষেত পাহারা দেব, আর যে তোমার আখ চুরি করতে আসবে তাকে আমি শাস্তি দেব। এ তুমি কি বলছো সাপ? তুমি আমার আখ ক্ষেত পাহারা দেবে? হ্যাঁ, আমি তোমার আখ ক্ষেত পাহারা দেব। তুমি এতদিন থেকে আমাকে খাওয়াচ্ছ, আমার যত্ন নিচ্ছ, আর আমি তো তোমার পোষা সাপ, তাই এইটুকু আমি তোমার জন্য করতেই পারি। তুমি নিশ্চিন্তে থাকো, আমি আখ ক্ষেত পাহারা দিতে যাচ্ছি। এ কথা বলে সাপ টুনির আখ খেতে যায় আর আখ ক্ষেত পাহারা দিতে থাকে। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। আর এদিকে কালু কাকু টুনির আখ খেতে আসে আখ চুরি করার জন্য। তখন সাপ কালু কাককে টুনির আখ খেতে দেখে ফেলে। শয়তান বেটা কালু, তার মানে
তুই প্রতিদিন আখ চুরি করতে আসিস, তোকে আমি আজ উচিত শিক্ষা দেব। এই বলে যখনই কালু আখ চুরি করবে তখনই সাপ গিয়ে কালু কাককে ছোবল মারে। মরে গেলাম রে, মরে গেলাম, কেউ আমাকে বাঁচাও, টুনির পোষা সাপ আমাকে ছোবল দিয়েছে। টুনির আখ চুরি করতে এসে শেষে কিনা আমি টুনির সাপের ছোবল খেলাম। তুই টুনি বোনের আখ চুরি করতে এসেছিলি, তাই তোকে আমি শাস্তি দিলাম। এটা হলো তোর পাপের ফল। এরপর কালু কাক ছটফট করতে করতে সেখানেই মারা যায়। আর এরপর থেকে টুনি তার ছেলে আর পোষা সাপকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। এই ভাঙা ঘরে থাকতে আমার আর ভালো লাগছে না। ওদিকে বর্ষাকালও ধেয়ে আসছে। না, আর বসে থাকলে চলবে না। কষ্ট করে হলেও আমাকে একটা নতুন বাড়ি বানাতেই হবে। কিন্তু কোন গাছে বাড়ি বানাবো? কোন গাছে, কোন গাছে? আরে, আমার তো আপেল গাছ আছে, আমি আপেল গাছেই বাড়ি বানাবো। যাই যাই, তাড়াতাড়ি বন থেকে কাঠ খড় এসব নিয়ে আসি। টুনি কাঠখড় খুঁজতে থাকে। কিছুক্ষণ পর টুনি কাঠখড় নিয়ে এসে তার আপেল গাছে নতুন করে বাড়ি বানাতে থাকে। উফ বাবা, আজ বনে তো প্রচুর রোদ উঠেছে, ভীষণ পিপাসাও পেয়েছে। যাই, কুয়ো থেকে কলসে করে একটু পানি নিয়ে আসি। টুনি কলস নিয়ে কুয়োর দিকে উঠতে থাকে। আরে টুনি বোন, কুয়ো থেকে পানি আনতে যাচ্ছিস বুঝি? হ্যাঁ দিদি। কেন গো, কিছু বলবে নাকি? হ্যাঁ রে, আমার ঘরে কোনো পানি নেই, আর আমিও অনেক ব্যস্ত। এখন কুয়োতে যেতে পারবো না। তুই আমার কলসটা নিয়ে গিয়ে এক কলস পানি এনে দে তো বোন। আচ্ছা ঠিক আছে দিদি, কলসটা দাও। তুই অনেক ভালো রে টুনি, তোকে অনেক ধন্যবাদ। আমার কাজ করতে করতে তো তোর অনেক পিপাসাও পেয়েছে। টুনি আর কিছু না বলে কলস নিয়ে তার বাড়িতে চলে আসে। আর পানি খাওয়া শেষে সে আবারও কাজে লেগে পড়ে। এক পর্যায়ে অনেক কষ্ট করার পরে টুনির আপেল গাছে একটি বাড়ি তৈরি হয়। আরে বাহ টুনি, তোর কাজের হাত তো বেশ ভালো। বাড়িটা তো বেশ সুন্দর লাগছে। না না, বাড়ির রূপ দেখলে তো আর হবে না, কিছু তো খেতে হবে। যাই যাই, বন থেকে কিছু খাবার নিয়ে আসি। টুনি বনের দিকে উঠতে থাকে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন টিয়ে উঠতে উঠতে টুনির কাছে আসে। কি ব্যাপার টিয়ে দিদি, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আর তুমি হাঁপাচ্ছই বা কেন বলো তো? কিছু কি হয়েছে তোতা দাদার? বলো না গো দিদি। আমার কিছুই হয়নি রে টুনি। আসলে পাশের বন থেকে খবর এসেছে তোর রাজু মামা নাকি ভীষণ অসুস্থ, তোকে দেখতে যাচ্ছে। কি বললি দিদি, রাজু মামা অসুস্থ? আমি এক্ষুনি যাচ্ছি পাশের বনে। এরপর টিয়ে ওখান থেকে চলে যায়। আর টুনিও তার ঘরে তালা লাগিয়ে কণিকা ও যজ্ঞুর কাছে আসে। কি ব্যাপার টুনি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? দাদা, পাশের বনে আমার মামা থাকে, ওই মামা নাকি ভীষণ অসুস্থ। আমি মামাকে দেখতে যাচ্ছি। আমি ফিরে আসা না পর্যন্ত তোমরা আমার বাসাটা একটু দেখে রেখো গো। তুই একদম চিন্তা করিস না, তোর বাড়ি মানে তো আমাদেরও বাড়ি। আমরা খুব ভালো করেই দেখাশোনা করব। তুই নিশ্চিন্তে কয়েকদিন থেকে আয় বোন। টুনি, বলি কি, তুই তোর বাড়িতে তালা দিয়ে থাকলে চাবিটা আমাদের দিয়ে যাবন। আসলে তোর বাড়িটাকে তো ভালো করে দেখাশোনা করতে হবে, তাই না? টুনি যজ্ঞুর এমন কথা শুনে আর কিছু না ভেবে যজ্ঞুকে চাবিটা দিয়ে দেয়। আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর যজ্ঞ কণিকা একে অপরের দিকে তাকিয়ে বলতে থাকে, কণিকা, আজ হবে মজা গো মজা। ওকা টুনি ওর বাড়ির চাবি আমাদেরকে দিয়ে গেছে। হা হা হা, কয়েকদিন আর কষ্ট করে আমাদের খাবার খুঁজতে হবে না। আজ থেকে তো আমরা টুনির জমানো খাবার খাবো। কি যে ভালো লাগছে বলো। ঠিক বলেছো, চলো তাড়াতাড়ি।
যজ্ঞ, ওই দেখো আলমারিতে শস্যদানা সাজানো, চলো চলো শস্যদানা খেতে শুরু করি। না না, আমি শস্যদানা খাবো না, আমি তো মিষ্টি ফল খাবো। ওই দেখো, টেবিলের উপর সাজানো অনেক মিষ্টি ফল। কতদিন হলো মিষ্টি ফল খাই না, আজ পেট ভরে খাবো। কণিকা শস্যদানা আর যজ্ঞ ফল খেতে থাকে। আহ, কি যে শান্তি! এখন যাই, টুনির মেকআপ নিয়ে একটু সাজুগুজু করি, কতদিন হলো ভালো করে সাজি না। যজ্ঞ, দেখো তো আমাকে কেমন লাগছে। আরে বউ, তোমাকে তো একদম ললিতার মতো লাগছে। এমন সুন্দর তোমাকে বিয়ের দিনও লাগেনি, সত্যি বলছি। যজ্ঞ, রাত তো নেমে এসেছে, চলো এবার আমাদের বাড়িতে ফিরে যাই। না না কণিকা, বাড়ির বিছানা অনেক শক্ত। আর দেখো, টুনির বিছানা কত নরম তুলতুলে। টুনি না আসা পর্যন্ত আমরা এখানেই থাকবো, বুঝেছো? চলো চলো, এবার ঘুমিয়ে পড়ি। যজ্ঞ কণিকা ঘুমিয়ে পড়ে, আর এভাবেই দুদিন কেটে যায়। যজ্ঞ, টুনির বাড়িটার প্রতি আমার মায়া জন্মেছে। টুনি যদি ফিরে আসে তাহলে আমরা ওকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেব, আর এই বাড়িটা দখল করব, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, আমিও তোমাকে এ কথাটাই বলতে চেয়েছিলাম। আমাদের আর পুরনো বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করছে না। টুনির এই বাড়িটা একদম স্বর্গের মতো লাগছে। আর দেরি না করে আমাকে কিছু শস্যদানা খেতে দাও তো এবার। এভাবে আরো কিছুদিন কেটে যায়। তারপর টুনি একদিন তার নিজের বাড়িতে ফিরে আসে। ফিরে এসে টুনি তার বাড়িতে যজ্ঞ ও কণিকাকে দেখে। এ কি দাদা দিদি, তোমরা আমার বাড়িতে কি করছো? আর আমার বাড়িটা এমন নোংরা হলো কিভাবে? আর আমার জমানো শস্যদানা, ফল, এসব কি হলো বলো তো? এই এই শোন, এটা আর তোর বাড়ি নেই, এটা আমাদের বাড়ি, বুঝেছিস? বেশি কথা না বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যা বলছি। দিদি, তোমরা আমার সাথে মজা করছো তাই না? কিন্তু আমি একদমই মজার মুডে নেই। তোর সাথে মজা নেওয়া বয়েই গেছে আমাদের। যা বলছি এখন এখান থেকে, এটা আমাদের বাড়ি, শুনেছিস কান খুলে? এসব তোমরা কি বলছো? এই বাড়িটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি, তোমরা তো দেখছি সুযোগের সদ্ব্যবহার করছো। আমি তোমাদের নামে বনের সবাইকে বিচার দেব, অন্যায়ভাবে অন্যের বাড়ি দখল করা বের করব। দাঁড়াও, আমি আসছি। এরপর টুনি গিয়ে বনের সকলকে ডেকে আনে। এই বেটা যজ্ঞ, ভালোই ভালোই টুনির বাড়ি থেকে বের হ। টুনি এই বাড়িটা আবার চোখের সামনেই অনেক কষ্ট করে বানিয়েছে। বেশি ঝামেলা না করে যা, ভাগ এখান থেকে। বনের সকলে যজ্ঞ ও কণিকাকে টুনির বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে চলে যায়, আর টুনি তার বাড়িতেই অনেক ভালোভাবে বসবাস করতে থাকে। একদিন কণিকা বলতে থাকে, যজ্ঞ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ওই টুনির অপমানের প্রতিশোধ নেওয়ার। কি বুদ্ধি? বলো কণিকা, তাড়াতাড়ি বলো। এবার তো ওই টুনির বাড়িটা আমাদেরই হবে। কণিকা, শুরু করো বুদ্ধি অনুযায়ী কাজ। কণিকা তার বুদ্ধিমতো বিছানায় শুয়ে পড়ে আর অভিনয় করতে থাকে। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে, মরে গেলাম। গো, আমার অনেক পানি পিপাসা পেয়েছে, তাড়াতাড়ি পানি খেতে দাও গো। মরে গেলাম রে, মরে গেলাম। কণিকা, তুমি একটু অপেক্ষা করো, আমি টুনি বোনের থেকে পানি নিয়ে আসছি। যজ্ঞ কণিকার বুদ্ধিমতো টুনির বাড়িতে আসে। টুনি বোন, আমার কণিকা অনেক অসুস্থ, ও পানি খেতে যাচ্ছে। বোন, আমাকে একটু সাহায্য কর, দয়া করে কুয়ো থেকে আমাকে একটু পানি তুলে দে। আসলে আমি কুয়ো থেকে পানি তুলিনি তো, তাই দয়া করে একটু সাহায্য কর বোন। শান্ত হও দাদা, চলো চলো কুয়োর পাড়ে। ওরে বাবা রে, ডুবে গেলাম রে, ডুবে গেলাম। টুনি বোন, বাঁচা, বাঁচা আমাকে তুই। শয়তান যজ্ঞ, এবার আমি সব বুঝতে পেরেছি। তুই আমাকে ধাক্কা দিতে গিয়ে নিজেই কুয়োতে পড়ে গিয়েছিস। আমি তো তোদের সব পরিকল্পনা শুনে নিয়েছিলাম। আমি তোকে কিছুতেই সাহায্য করব না, শয়তান কালু কাক। বোন আমার, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে। আজকের পর থেকে তোর সাথে আর খারাপ আচরণ করব না। তুলে নে বোন, তুলে নে আমায়, আমি যে ডুবে যাচ্ছি, তোর পায়ে পড়ি বোন।
যজ্ঞুর এমন কাকুতি মিনতি দেখে টুনির ভীষণ মায়া হয়। এরপর টুনি রশি দিয়ে যজ্ঞুকে উপরে তুলে নেয়। এবার বুঝতে পেরেছো, অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়। এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু আর একবার ভুল করলে আর কখনো ক্ষমা করব না। সোজা শাস্তি দেব, বুঝেছো? এরপর টুনি সেখান থেকে চলে যায় আর যজ্ঞ ওখানে দাঁড়িয়েই কাঁদতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। কি ওনার পাশে এই মেয়েটা কে? ও হলো টোনার ছোট বউ, আর তোমার সতীন টুনি। মানে তো কি টোনা, আমি বেঁচে থাকা অবস্থায় তুমি আরেকটা মেয়েকে কেন বিয়ে করেছো? হ্যাঁ, আর তাছাড়া তুমি কোন সাহসে এই কাজ করেছো? আর এই মেয়ে, এই তোর লজ্জা করছে না অন্যের স্বামীর পাশে দাঁড়িয়ে থাকতে? বেরিয়ে যা বলছি। এত কষ্ট করে টাকা খরচ করে বিয়ে করেছি কি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য নাকি? হ্যাঁ, তোর ভালো না লাগলে তুই বেরিয়ে যা। তারপরে তুই আমার বাড়িতে এসে কিনা আমাকে বলছিস বেরিয়ে যেতে? টোনা, ও টোনা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছো, কিছু বলবে না? কি আর দেখবো, তুমি তো আমাকে বিয়ে করতেই বলেছিলে নাকি, তাই তো আমি বিয়ে করেছি। আর তুমি তো রাগ করে তোমার বাপের বাড়িতেই চলে গিয়েছিলে, তাহলে আবার কেন ফিরে এলে শুনি? এটা আমার সংসার, আমার ঘর, আমার বাড়ি, তাই আমার যখন ইচ্ছে আমি রাগ করে বাপের বাড়িতে চলে যাব, আবার যখন ইচ্ছে তখন আবার ফিরে আসবো। তাতে তোমার কি টোনা? হ্যাঁ, ইস, মনে হয় যেন মামার বাড়ির আবদার পেয়েছে। টোনা, তুমি এক্ষুনি একে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। এই শোন, আমি আমার স্বামীর সাথে কথা বলছি, বুঝেছিস? তার মাঝখানে তুই কেন নাক গলাচ্ছিস? হ্যাঁ, তুই যদি আর একটা কথা বলেছিস তাহলে আমি তোর মাথার চুল একটা একটা করে তুলে ছিড়বো। তুই আমার চুল ছিঁড়ে দিবি আর আমি তোকে মাথা পেতে দিয়ে বসে থাকবো? আয় দেখি আয়, তুই আমার কত চুল ছিঁড়তে পারিস। এই তোমরা দুজন থামো থামো বলছি। আর মা, তুমি টুনিকে ঘরে নিয়ে যাও তো, আমি মুন্নিকে ঘরে নিয়ে যাচ্ছি। তুই কান খুলে শুনে রাখ, আমি তোকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। এটা এখন থেকে আমার সংসার, তাই আমি তোকে বাড়ি থেকে বের করে দেবো। এরপর ওরা দুজন দুদিকে চলে যায়। হ্যাঁ, কিন্তু খিদে জ্বালা থাকতে পারছি না। তারপরে আবার ওই সতী আমার মাথাটা খারাপ করে দিল। শোনো না আমার বউ, আমার লক্ষ্মী বউ, আমি শুধু তোমাকেই ভালোবাসি, বিশ্বাস করো। তাই না, বলো বলো? তাই এখন থেকে তুমি বড় বউয়ের সঙ্গে একদম ঝগড়া করবে না। শোনো, তুমি ওকে বলে দিবে ও যেন আমার সঙ্গে আর ঝগড়া না করে, কেমন? আচ্ছা আচ্ছা, বলে দিব, কিন্তু তুমি ওর মাথাটা ঠান্ডা করো মুন্নি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার যাও তো, আমার জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসো তো। বাইরে থেকে খাবার মানে তুমি রান্না করবে না? আমি তো আজকেই তোমার বাড়িতে বউ হয়ে এলাম, আর আজকে কি না আমি তোমাকে রান্না করে খাবো? প্রতিদিন বাইরে থেকে খাবার কেনার যে আমার অত টাকা নেই। আচ্ছা, তুমি শুধু আজকে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসো, কালকে থেকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো, কেমন? এরপর টোনা খাবার কিনতে বাইরে চলে যায়। আর এইদিকে টুনি রেগে গিয়ে মোড়লের কাছে যায় আর মোড়লকে ডেকে নিয়ে বাড়িতে চলে আসে। টোনা, এই টোনা, তুই তোর ঘরে বউ রেখে আবার কেন বিয়ে করেছিস বলতো? আমার বড় বউ আমার সঙ্গে শুধু ঝগড়া করতো, আর কোনো কিছু হতে না হতে বাপের বাড়িতে চলে যেত। এইসব সহ্য করতে না পেরে আমি আবারও দ্বিতীয় বিয়ে করেছি। কাজটা যে তুই বড্ড ভুল করেছিস রে, সেটা কি তুই জানিস? কি আর বলবো মোড়ল মশাই, তখন যে আমার মাথাটা একদম ঠিক ছিল না। ঠিক আছে, তা টুনি, তুমি কি তোমার স্বামীর সাথে থাকতে চাও? হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, আমি থাকতে চাই। আর মুন্নি, তুমি কি তোমার স্বামীর সাথে থাকতে চাও? হ্যাঁ মোড়ল মশাই, আমিও থাকতে চাই। তো না, দুই বউই যখন তোর সাথে থাকতে চায়, তখন তুই বরং এই দুই বউকে তোর ঘরে তুলে নে। মোড়ল মশাই, আমার তো একটা ঘর, তাই টুনি কিছুদিন মায়ের সাথে থাকুক। আমি মায়ের সাথে থাকবো না, আমি তোমার বউ, তাই আমি তোমার সাথেই থাকবো। টোনা, তাহলে মুন্নি, তুমি না হয় থাকো মায়ের সাথে। না না টোনা, আমি তোমাকে ছাড়া কোথাও থাকতে পারবো না। হয়েছে, এবার থামো তোমরা। যতদিন না পর্যন্ত তোমরা নতুন করে ঘর দিতে পারবে, ততদিন ওই একটা ঘরেই তোমরা দুজন তোনার সাথেই থাকবে। আর আমার এই কথাটা যদি না মানা হয়, তাহলে আমি তোমাদের পরিবারকে একদম জঙ্গল ছাড়া করব, এই বলে দিলাম। না না মোড়ল মশাই, দয়া করে এই কথা বলবেন না। আমার ছেলে তার দুই বউকে নিয়ে এক ঘরেই থাকবে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার তবে আমি চলি। রাত তো অনেক হয়েছে, এবার আমাদেরকে ঘুমাতে হবে। টুনি, তুমি মেঝেতে বিছানা করে ঘুমিয়ে পড়ো। কেন কেন? আমি কেন মেঝেতে থাকবো? আমি মেঝেতে থাকতে পারবো না, আমি আমার বিছানাতেই শোবো। তাহলে মুন্নি, তুমি না হয় মেঝেতে থাকো। আমি মেঝেতে ঘুমাতে পারবো না, আমার এমনি বাতে ব্যথা, আর আমি মেঝেতে ঘুমাবো? কিছুতেই আমি পারবো না। হ্যাঁ গো টোনা, তুমি কোন বুড়িকে বিয়ে করে নিয়ে এসেছো বলো তো, যে কিনা এখনই বাতের ব্যথায় মরছে? এই মুখ সামলিয়ে কথা বল, আমি সুন্দরী যুবতী একটা মেয়ে। তুই যদি আমাকে একবার বুড়ি বলেছিস তো, তোকে বুড়ি বললে তুই কি করবি আমাকে শুনি? দেখবি দেখবি কি করবো, তাহলে দেখ। এরপর ওরা দুজনে মারামারি শুরু করে দেয়। এই তোমরা দুজন থামো বলছি, থামো। তোমাদের দুজনেরই চুলে চুলি আমার একদম ভালো লাগছে না। তোরা যদি আরেকবার ঝগড়া করতে থাকিস তাহলে তোদেরকে লাঠি মেরে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো। যা, এবার তোরা বিছানায় গিয়ে শুয়ে পড়, আমি মেঝেতেই শুয়ে পড়ছি। ঠিক আছে ঠিক আছে, তোমার আদরের ছোট বউকে বলে দিও ও যাতে আমার কাছে না আসে। তোর কাছে যা, আমার বই গেছে। এরপর টোনার দুই বউ ঝগড়া থামিয়ে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে, আর এদিকে বেচারা টোনা মশার কামড় খেয়ে মেঝেতেই শুয়ে পড়ে। এই তুই সরে যা, আমি আজকে টোনার জন্য রান্না করব, বুঝেছিস? টোনা আমার হাতে রান্না খেয়ে অফিসে যাবে। এই চুপ, তুই এখান থেকে সরে যা, টোনা আমাকে বেশি ভালোবাসে। টোনা আমার হাতে তুই খাবে, তাই আমি আগে রান্না করব। তোকে বলেছি না আমি আগে রান্না করব। সকাল সকাল উঠে তোমরা কেন এভাবে চিৎকার চেঁচামেচি করছো বলো তো? এই সকালবেলা চিৎকার চেঁচামেচি করে জঙ্গলে পাখিদের না ডাকলেই কি নয়? এমন দুটো ঝগড়ুটে বউ বিয়ে করে এনে আমার ছেলেটা মান সম্মান একদম ডুবিয়ে দিল। শোনো শোনো, এবার তোমরা দুজন ঘরে চলে যাও, আমি সবার জন্য রান্না করব, তোমাদের কাউকে আর রান্না করতে হবে না। মিনুর কথা মতো টুনি আর মুন্নি সেখান থেকে চলে যায়। এটা আমার সংসার, আমার সংসারে আমি অন্য কাউকে সহ্য করব না। ওকে তো বাড়ি থেকে বের করতেই হবে, কিন্তু আমি কি করব? ওনা তো কিছুতেই ওকে বাড়ি থেকে বের হতে দেবে না। পেয়েছি পেয়েছি আমি একটা বুদ্ধি, আমি ওকে চিরতরে এই পৃথিবী থেকে তাড়িয়ে দেব। মা, আমাকে 2 কাপ চা দিন, আমি বরং টোনা আর মুন্নিকে দিয়ে আসি। বাবা, তোমার মুখে এসব আমি কি কথা শুনছি বৌমা? যাক, তোমার মুখে এমন কথা শুনে আমার যে খুব ভালো লাগলো। যাও যাও, নিজের হাতে চা বানিয়ে নিয়ে যাও। এরপর টুনি 2 কাপ চা বানায় আর মিনুর আড়ালে সেই চায়ে বিষ মিশিয়ে দেয়। মেরে মুন্নি নে তোর চা। বাপরে, তুই নিয়ে আমার জন্য চা? তা যাক, ভালো হয়েছে, 1 কাপ চায়ের খুব প্রয়োজন ছিল রে আমার। তুই খেয়ে নে রে, আমি বরং টোনাকে চা দিয়ে আসি। এরপর টুনি বাইরে বেরিয়ে আসে আর দরজার বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে মুন্নিকে দেখতে থাকে। এদিকে মুন্নি টুনিকে বিশ্বাস করে বিষ মেশানো চাটি খেয়ে নেয়। মুন্নি, এবার তো তুই শেষ, আর এই 1 কাপ চা আমি অতিরিক্ত নিয়েছিলাম। যদি তুই ওই 1 কাপ চা নষ্ট করিস তাহলে তোকে এই চাটা খাওয়াতাম, কিন্তু তুই তো ভালো মেয়ের মতো খেয়েও নিলি, আর কিছুক্ষণের মধ্যে তুই হয়তো মরেও যাবি। এরপর টুনি সেখান থেকে চলে যায় আর এদিকে টোনাও চলে আসে, আর ততক্ষণে মুন্নিও মারা যায়। মুন্নি, মুন্নি, ওঠো মুন্নি। এই কি মুন্নি, তুমি শুয়ে আছো কেন? মুন্নি, কথা বলো মুন্নি। এই কি মুন্নি, কথা বলছে না কেন? মা, মা, তুমি একটু ঘরে এসে দেখো তো, মুন্নি কথা বলছে না মা। এ মা, মুন্নি তো মরে গেছে, তাও আবার চা খেয়ে, কিন্তু এই চা তো টুনি বানিয়েছিল। টুনি, টুনি, তুই মুন্নিকে মেরে ফেললি? মেরে ফেলেছি, বেশ করেছি। আমার স্বামীর ভাগ আমি কাউকে দিতে পারবো না, কাউকে না। কিন্তু কোনো খুনিকে আমি নিজের বউ হিসেবে মেনে নিতে পারবো না। আমি এক্ষুনি পুলিশকে ডেকে আনবো, এক্ষুনি। না না টোনা, তুমি এমনটা করো না, আমি যে তোমাকে অনেক ভালোবাসি টোনা, দয়া করো এমনটা করো না। টোনা টুনির কোনো কথাই শোনে না, সে পুলিশকে ফোন করে আর সাথে সাথে পুলিশ এসে টুনিকে ধরে নিয়ে যায়। এদিকে টোনা আর মিনু ফাঁকা বাড়িতেই পড়ে থাকে।
ফুলপুর গ্রামের পাশে এক বড় জঙ্গল ছিল। ওই জঙ্গলে টোনা আর টুনি নামে এক দম্পতি বাস করত। টোনা টুনির বিয়ে অনেক বছর হয়ে গেছে, কিন্তু টুনি কোনো ছানার জন্ম দিতে পারেনি। আর এই কারণে টোনা টুনির সাথে সব সময় খারাপ আচরণ করত। এমনকি টোনা টুনিকে ধরে মারধরও করত। হে প্রকৃতি মাতা, আমি কি এমন পাপ করেছি? তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? এত কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। টুনি এসব কথা বলে যখন কাঁদছিল, তক্ষুনি সেই পথ দিয়ে এক তান্ত্রিক উল্লু পেঁচা যাচ্ছিল। আর টুনির এসব কথা শুনে তান্ত্রিক উল্লু পেঁচা টুনির কাছে আসে। বাছা, তুই প্রকৃতি মাকে এমন ভাবে ডাকছিস, মনে হচ্ছে তুই প্রকৃতি মায়ের অনেক বড় ভক্ত। কিন্তু বাছা, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আর কিসের এত কষ্ট? এরপর টুনি তার স্বামীর দুর্ব্যবহার এবং তার ছানা না হওয়ার কথা সব উল্লু পেঁচাকে খুলে বলে। শান্ত হ বাছা, শান্ত হ। আমি তোর কষ্টটা বুঝতে পারছি, তবে তোর কষ্ট দূর হওয়ার ব্যবস্থা আমি এক্ষুনি করছি রে। এই নে পবিত্র জল। এই জল তুই যেই মনোবাসনা নিয়ে খাবি তাই পূরণ হবে রে। এসব কথা বলে তান্ত্রিক উল্লু পেঁচা সেখান থেকে চলে যায়। আর টুনি তার সন্তান কামনা করে সেই পবিত্র জল পান করে। আর কিছুদিনের মধ্যেই টুনি গর্ভবতী হয়। আর টুনি একটা নয়, দুটো নয়, তিনটে নয়, পুরো 7-7টা ডিম দেয়। প্রকৃতি মাতা, আমি ভীষণ খুশি। অবশেষে আমার কষ্ট আজ দূর হলো। আমি একটা নয়, দুটো নয়, 7-7টা ডিম দিয়েছি। এবার আমরা একসাথে 7টা ছানার মুখ দেখতে পারবো। কিন্তু এই টোনা আজ কাজ থেকে ফিরছে না কেন? ওর কেন এত দেরি হচ্ছে? টোনাকে ডিম দেখানো না পর্যন্ত আমার তো শান্তি হচ্ছে না। এসব কথা বলে টুনি টোনার জন্য অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণ পরেই টুনির প্রতিবেশীরা তার স্বামীর মৃতদেহ নিয়ে আসে। না, এটা কিছুতেই হতে পারে না। টোনা, তুমি আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারো না। টোনা, আমি আজ ডিম দিয়েছি, আমার ছানাদের না দেখেই আমাদের ছেড়ে চলে গেলে। টোনা, ওঠো টোনা, ওঠো। এটা কিছুতেই হতে পারে না। টোনা, চোখ খোলো টোনা, চোখ খোলো। এভাবেই টুনি টোনার মৃতদেহর পাশে কাঁদতে থাকে। টোনার মৃত্যুর পর টুনি ভীষণ ভেঙে পড়ে। আর কেঁদো না টুনি দিদি, এবার একটু শান্ত হও, সবটা মেনে নাও। কি আর করবে বলো? টোনা দাদা চলে গিয়েছে, তাতে কি হয়েছে? তোমার ডিমগুলো তো আছে, তা দিয়ে ছানা ফোটাও তুমি। দেখবে তখন ছানাদের নিয়ে তুমি খুব ভালো থাকবে। সুখী পায়রার কথায় টুনি কিছুটা শান্ত হয়। আর টুনি ডিমে তা দিতে শুরু করে। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। আর টুনির ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সময় চলে আসে। ও, তেষ্টায় যে গলাটা ফেটে যাচ্ছে, আর থাকতে পারছি না। কিন্তু ঘরে তো এক ফোঁটা জলও নেই যে জল খেয়ে তেষ্টা মেটাবো আমি। জল খেতে হলে তো সেই নদীর ধারে যেতে হবে। আর এদিকে তো ডিমে ফাটল ধরেছে। আর কিছুক্ষণের মধ্যেই মনে হয় আমার ডিমগুলো ফুটে বাচ্চা বের হবে। আর এখনই আমার এভাবে জল তেষ্টা পেলো। এভাবে এই ফাটল ধরা ডিমগুলো যদি রেখে যাই, তবে চিলের যদি চোখে পড়ে যায়, তাহলে তো চিল আমার ডিমগুলোকে খেয়ে ফেলবে। তখন তো আমার সর্বনাশ হয়ে যাবে। আর আমার ছানারা পৃথিবীর আলো দেখার আগেই চিলের পেটে চলে যাবে। না, আমি বরং ডিমগুলো আড়াল করে রেখে তবেই জল খেতে যাব। এরপর টুনি বাসার খড়গুলো দিয়েই ডিমগুলো আড়াল করে রাখে। আর তারপর জল খেতে চলে যায়। টুনি নদীর ধারে নেমে জল খেতে থাকে। আর তক্ষুনি একটি দানবী ঈগল টুনিকে ছো মেরে উড়ে নিয়ে যায়। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আমি যে আমার বাসায় গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে এসেছি। টুনি এভাবে অনেক চিৎকার করলেও কোনো কাজ হয় না। দানবী ওই ঈগল টুনিকে ওর গুহায় নিয়ে যায় আর আটকে রাখে। আহা, টুনি এত কাঁদিস না তো। আমি এক্ষুনি তোকে খাবো না, বুঝেছিস? আমি তো আজকের খাবার খেয়েই এসেছি। আমি তোকে কাল খাবো। আর এখন তো আমার বিশ্রাম নেওয়ার সময়, বুঝতে পেরেছিস? তাই এখন আর কান্নাকাটি না করে ঘুমিয়ে পড়। আমিও ঘুমিয়ে পড়ছি।
এরপর দানবী ঈগল ঘুমিয়ে পড়ে আর টুনি ঈগলের বাসায় বন্দি হয়ে যায় আর ভাবতে থাকে সে কি করে ঈগলের গুহা থেকে মুক্তি পাবে। এভাবেই সন্ধ্যা কেটে রাত নেমে আসে আর বৃষ্টি শুরু হয়। ধুর বাবা, এই ঝড় বৃষ্টির মধ্যে আমি এখন কোথায় যাই? এই তো চুরি করার জন্য জঙ্গলের পাখিরা আমাকে মারধর করে আমাকে তাড়িয়ে দিল, তাই তো বাধ্য হয়ে আমি এই জঙ্গলে এলাম। আর এই জঙ্গলে আসতে না আসতেই এত ঝড় বৃষ্টি শুরু হলো। এই রাতে এত ঝড় বৃষ্টির মধ্যে এখন আমি কোথায় আশ্রয় নেই? আরে ওই তো একটা পুরনো বাসা দেখা যাচ্ছে, দেখি তো ওখানে গিয়ে একটু আশ্রয় জোটে কিনা। এসব কথা চিন্তা করতে করতে শালিক টুনির বাসায় যায়। টুনির এমন খালি বাসা দেখে তো শালিক আরাম করে টুনির বাসায় বসে। যাক বাবা, বাসাটা কত সুন্দর ফাঁকা, এবার তাহলে আমি এখানেই শান্তিতে থাকতে পারবো। ও মার খেয়ে খেয়ে শরীরটা আমার ভীষণ ব্যথা করছে, এখন আমি শান্তিতে একটু বিশ্রাম করি। এসব কথা বলে শালিক টুনির বাসায় বসে পড়ে আর ঝিমাতে থাকে। আর শালিকের শরীরের তাপে আর খড়কুটোর মাঝে থেকে 7টি ছানা বেরিয়ে আসে আর অনেক কিচিরমিচির করতে থাকে। আরে এসব ছানা এখানে কোথা থেকে এলো? এরাও কি আমার মতো এই বাসায় আশ্রয় নিতে এসেছে নাকি? না, এদেরকে তো কিছুতেই এখানে আশ্রয় দেওয়া যাবে না। এত ছোট একটা ঘরে 7টা ছানা, এদের জায়গা দিতে গেলেই তো আমি শান্তিতে থাকতে পারবো না। না, আমি কিছুতেই এদের থাকতে দেব না। আর এসব কথা চিন্তা করতে করতে শালিক টুনির ছানাদের ঝড় বৃষ্টির রাতেই বাসা থেকে বের করে দেয়। আর এর কিছুক্ষণ পর টুনি ঈগলের বাসা থেকে পালিয়ে নিজের বাসায় চলে আসে। আরে আরে, আমার বাসায় তুমি কে? হ্যাঁ, আর তুমি যে আমার বাসায় আছো, তবে আমার ডিম কোথায়? হ্যাঁ, আমি ঈগলের কবল থেকে অনেক কষ্টে মুক্তি পেয়েছি। আর এই তো এখানেই তো আমার ডিমগুলো ছিল। কোথায় আমার ডিমগুলো? আর আমার ডিমগুলো থেকে তো বাচ্চা ফোটার সময় হয়ে গিয়েছিল। বলো, তুমি আমার ডিমগুলো কি করেছো? উফ, আপদগুলোকে তাড়ালাম, এখন আবার আরেক আপদ এসে জুটলো। এই, কি মিথ্যা কথা বলছো তুমি? এটা তোমার বাসা মানে? মিথ্যা কথা বলছো তুমি, তাই না? এটা আমার বাসা। শালিকের এসব কথায় কান্না দিয়ে টুনি ঘরের মধ্যে তার ডিমগুলোকে খুঁজতে থাকে। আর পুরো বাসা খুঁজেও টুনি তার ডিমগুলোকে দেখতে পায় না। হে প্রকৃতি মাতা, আমার ডিমগুলো কোথায় গেল? আর এই, তুমি আমার বাসায় কি করছো? হ্যাঁ, আর আমার ডিমগুলো কোথায়? জবাব দাও আমায়। আরে কিসের ডিম আর কার বাসা? তুমি মিথ্যা বলছো কেন? হ্যাঁ, এটা কিছুতেই তোমার বাসা হতে পারে না, বুঝেছো? এভাবেই টুনি আর শালিক অনেক তর্ক করতে থাকে। আর তর্ক করতে করতে ভোর হয়ে যায়। আর টুনির বাসায় এমন চেঁচামেচি শুনে সুখী পায়রা টুনির বাসায় আসে। আরে টুনি দিদি, এটা আবার কে? আর এত চিৎকার চেঁচামেচি করছো কেন? এরপর টুনি সুখী পায়রাকে সমস্ত ঘটনা খুলে বলে। আর এসব শুনে সুখী পায়রার সাথেও শালিকের ঝগড়া লেগে যায়। এরপর শালিক বাধ্য হয়ে সবটা বলে দেয়। বলে যে সেই তার 7 ছানাকে তাড়িয়ে দিয়েছে আর নিজেই বাসাটা দখল করেছে। তোমার কি দয়া মায়া বলতে কিচ্ছু নেই? হ্যাঁ, সদ্য ফোটা বাচ্চাদের তুমি এভাবে তাড়িয়ে দিয়েছো। তুমি আমায় ক্ষমা করো বোন, আমি বুঝতে পারিনি। চলো আমরা সবাই মিলে তোমার ছানাদেরকে খুঁজি। এরপর টুনি, শালিক, সুখী পায়রা মিলে টুনির ছানাদের খুঁজতে বের হয়। এদিকে টুনির ছানাগুলো এক গাছের নিচে বসে অনেক কান্নাকাটি করছিল। আর তক্ষুনি সেদিক দিয়ে সেই উল্লুক তান্ত্রিক পেঁচা যাচ্ছিল। আরে সাতকন্যা, তোরা এখানে কি করছিস? আর আমার দৈব শক্তি তো বলছে তোরা সেই টুনির 7টি ছানা, তবে তোদের এই হাল কেন রে? এরপর টুনির ছোট্ট ছোট্ট 7টি ছানা শালিকের তাড়িয়ে দেওয়ার কথা সমস্ত ঘটনা খুলে বলে। ছানাদের এসব কথা শুনে তান্ত্রিক উল্লু পেঁচার মনে অনেক মায়া হয়। আর তান্ত্রিক উল্লু পেঁচা জাদু করে 7টি ঘর বানায়। আর 7 কন্যাকে 7টি ঘর বানিয়ে দিয়ে তান্ত্রিক উল্লু পেঁচা সেখান থেকে চলে যায়। আর তক্ষুনি শালিক, টুনি, সুখী পায়রা সেখানে চলে আসে। 7 ঘরে 7টি কন্যা? টুনি, এরাই হলো তোমার 7টি কন্যা, যাদের আমি বাসা থেকে সেদিন তাড়িয়ে দিয়েছিলাম। এরপর টুনি তার 7 ছানাকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়। আর টুনি 7 ঘরে 7 ছানাকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।